সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, নিয়মিত এভাবে ভিডিও দেওয়া হচ্ছে না বিভিন্ন রকম কারণে, তো মাঝে একটু গ্যাপও পড়ে যায়। আমি আসলে মূলত দেশকে নিয়ে চিন্তা করি কিংবা ভাবি দেখেই বিভিন্ন সময় আমি কিন্তু ছাত্রদের পাশে ছিলাম এবং আন্দোলনে অনলাইনের মাধ্যমে শরিক হই। আমার এই পেজটির মাধ্যমে তাদের সাথে শরিক হই, বিভিন্ন রকমভাবে প্রতিবাদ করার চেষ্টা করি। তো আসলে তাদের সাথে সশরীরে উপস্থিত হওয়ার জন্য বেশ কয়েকবার চেষ্টা করি। চেষ্টা করার পরেও যখন আমি কাউকে পাই না, যেহেতু আমাদের এলাকাতে আমি যখন পাই না, হয়তো আমি যখন যাই তখন তারা থাকে না, কিংবা তাদের গন্তব্য পর্যন্ত পৌঁছানো সম্ভব হয় না, যেহেতু আমি একজন সাধারণ মানুষ কিংবা নাগরিক। সেই ক্ষেত্রে আমি হয়তো বা পূর্ণাঙ্গ তথ্য পাইনি। তো মূলত এভাবে থাকতে করতে 31 তারিখ জুলাই 31 তারিখ আমি চেষ্টা করি, মানে আর থাকতে পারি না, ঘোষণা শুনতে পারি যে আমি গিয়া ছাত্রদের আন্দোলনের সাথে শিক্ষক প্লাস অভিভাবক সবাই একসাথে যোগ দেবে। তো আমি আমার সেই আন্দোলনে শরিক হওয়ার জন্য সশরীরে 31 তারিখে রওনা দিই রাজশাহী ইউনিভার্সিটির উদ্দেশ্যে, যেহেতু ওখানে একটা ব্যাপক একটা ছাত্রদের সমারোহ থাকবে। তো তাদের সাথে শরিক হওয়ার জন্যই কিন্তু আমি মূলত রওনা দিই। তো ভার্সিটি গেট পাওয়ার আগে আমাকে নামিয়ে দেওয়া হয়, নামিয়ে হাঁটতে থাকি। তো আমি কোনো মানুষ ওভাবে দেখতে পাই না, সবাই মোটামুটি জনশূন্য ছিল। আর কেমন ধরনের একটা পোশাক ওটা আমি সঠিক বলতে পারবো না, এটা আর্মিদেরও পোশাক না, বিডিআরের পোশাক না, পুলিশ তো নয়, এরকম তারা পাহারায় ছিল গেটে এবং কোনো কাউকে প্রবেশ করতেও দিচ্ছিল না। তো আমি ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হওয়ার পর ভার্সিটি গেটে পার হয়ে মোটামুটি একটা ফাঁকা জায়গায় যখন চলে যায়, কোনো মানুষজন পাই না, তখন থেকে দেখতে পাই দূরে একটা মোড় দেখা যাচ্ছে, মোড়ে হয়তো বা মানুষজন থাকবে। তো তাদের উদ্দেশ্যে যখন এগোতে থাকি, হঠাৎ কিন্তু আমি দেখি যে আমাকে পেছন থেকে কারা যেন একটা গাড়িতে জবরদস্তি তুলে নেয় এবং চোখ বন্ধ করে তারা আমাকে বিভিন্ন রকমভাবে গাড়ির ভিতরে টর্চারিং করতে থাকে এবং বিভিন্ন রকম হয়তো মানুষের সহযোগিতায়, যাক আল্লাহর ইচ্ছায়, আমাকে মোটামুটি প্রায় 28 ঘন্টা পরে টাঙ্গাইল পার হয়ে একটা নির্জন জায়গায় তারা নামিয়ে দেয় এবং আমি সেখান থেকে কিন্তু ফ্যামিলির সাথে যোগাযোগ করার পরে আমি ঢাকা চলে যাই। সেখানে যাওয়ার পরে একটা ভয় আতঙ্ক কাজ করছিল যে আমাকে হঠাৎ তুলে নিয়ে আসলো। আমার যেহেতু দাঁড়িয়ে আছে মুখে, আমি নাকি জামাত শিবির এগুলো করি। তারপর আমার ফোনে কিছু পোস্ট তারা পায়, তাতে তারা আরও হয়, কিন্তু তখনও দলের সাথে সেভাবে সম্পৃক্ততা পায় না। তো আমি ওখান থেকে আল্লাহর রহমতে ঢাকা চলে আসি এবং 4 তারিখ বসুন্ধরায় সে যে সকল ছাত্ররা ছিল তাদের সাথে মানে যোগ দিই। আমার এই পেজ থেকে কিন্তু লাইভ ভিডিও করা হয় ওখানে। এবং 5 তারিখে যখন যাব, বের হব, কারফিউ চলতেছিল বসুন্ধরা, কুড়িল, তারপর শেওড়া। আমরা তো নদ্দা কালাচাঁদপুর এখানে অবস্থান করতেছিলাম। তো এখান থেকে মনে হচ্ছিলো যে যুদ্ধ চলতেছে, এখন কিন্তু ফায়ার চলতেছিল চতুর্দিকে। সম্ভবত 4 জন মানুষ মারা গেছিলো ওই এলাকাতে। তো বের হতে পারি নাই, বের হওয়ার কোনো চান্সও পাইনি, সব দিক দিয়ে সব আটকানো ছিল। তো মোটামুটি যখন 12টার পরে জানতে পারলাম যে প্রধানমন্ত্রী পলায়ন করিতেছে, তখন কিন্তু আমরা শেওড়া দিয়ে পায়ে হেঁটে প্রধানমন্ত্রী কার্যালয় প্লাস গণভবন এই উদ্দেশ্যে কিন্তু অনেক উদ্দেশ্য ছিল যে গণভবনকে ঘেরাও দেওয়া হবে। তো যখন জানলাম যে সবাই লক্ষ লক্ষ জনতা যাচ্ছে, ভাবছি বোধহয় তারা বোধহয় চলে গেছে। তো রাস্তায় যখন আমি গেলাম, দেখলাম ওরে বাপরে বাপ, এত মানুষ আমি জীবনে চোখেও দেখিনি। আল্লাহর রহমতে যে সরকার এই দেশে ছিল, এই সরকার মানুষের উপর বিভিন্ন রকমভাবে অন্যায়, অত্যাচার, জুলুম যেটা হোক করেছে, মানুষ তাদের মিথ্যা সব কিছু করেছে। কারণ এই সরকার যদিও বা যতখানি উন্নয়ন হয়েছে,
এটা সেখানে উন্নয়ন হয়েছে, জনগণের টাকা যতই হোক, আমাদের টাকা যতই হোক, কিন্তু প্রধানমন্ত্রী হস্তক্ষেপে হয়েছে। হয়তো বা উন্নয়ন করেছে 10 টাকা, 20 টাকা কিন্তু পকেটে ঢুকিয়েছে, এটাও আমরা মানি। এবং তার লাস্ট নির্বাচনে যে সকল অযোগ্য ব্যক্তিদেরকে তিনি যে ক্ষমতায় বসিয়েছিলেন, তাদের বেফাস মন্তব্য প্লাস প্রধানমন্ত্রীর মন্তব্য, তার জন্য কিন্তু এই মূলত পতনের মূল কারণ হচ্ছে এই সকল মন্তব্য। তো আমার কিন্তু খুব ভালো লাগতেছিল যে যাক, আমরা এই স্বৈরাচারী সরকারের কাছ থেকে মুক্ত হলাম। কিন্তু 5 তারিখ যখন গণভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে কি সুন্দর চেহারার এবং শিক্ষিত সুশিক্ষিত মানুষগুলো হাতে করে একটা করে জিনিস নিয়ে আসতেছিল, তখন আমাকে ভালো লাগেনি। তারা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ফুলের টব বলেন, ফুল গাছ বলেন, পিতলের যে সকল টবগুলো থাকে, প্লাস ফ্যান, এসি, মাইক্রোফোন, এমন কিছু নাই যে তারা বাকি রেখেছে হাতে নেওয়া। তো যদিও ওই সময় একটা রাগান্বিত অবস্থায় ততটা খারাপ লাগেনি, কিন্তু 6 তারিখের থেকে আমার খারাপ লাগা শুরু হয়েছে এই জন্যে যে একটা আওয়ামী লীগ নেতার একটা ফ্যাক্টরি, সেখানে কিন্তু সাধারণ 1 লক্ষ, 1.5 লক্ষ, 10,000 কিংবা 5,000 শ্রমিক তারা কাজ করতেছিল, তাদের সংসার চালাচ্ছিল। এই সকল ফ্যাক্টরিগুলোতে আগুন দিয়েছে, কাদের পেটে লাথি মেরেছে। সাধারণ মানুষের, আমি একজন সাধারণ মানুষ, আমি কোনো রাজনীতি করি না, আমাদের সুখের জন্য কিন্তু নেমেছিলাম। তো একটা সাধারণ মানুষ যেখানে কর্ম করে খায়, এই জায়গাটা নষ্ট করা আপনাদের ঠিক হয়নি। মানুষ নির্লজ্জর মতো কত প্রতিষ্ঠান দখল করেছে, কত গরুর খামার, মানুষের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়ে দিয়েছেন, এগুলো মোটেও পছন্দ হয়নি। কেন করবেন ভাই? ব্যক্তিটা পাইলে তাকে 2-4টা তো থাপ্পড় মারতে পারতেন, কিন্তু সেই সম্পত্তি যদি তার অবৈধ হয়ে থাকতো, সেই সম্পত্তিগুলো কিন্তু আমাদের দেশের যারা বর্তমানে এখন দায়িত্বে আছেন, তারা কিন্তু এগুলো হয়তো বা জনসাধারণের জন্য সরকারি নিলামে তুলে বিক্রি করে সেটা সরকারি কোষাগারে জমা দিয়ে দেশের ঋণ অনেকাংশে কম হইতো। কিন্তু না, আমি নির্লজ্জ বেহায় আমাদের জনগণকে দেখেছি, যেখানে সরকার আমাদের দেশের যে সরকার যে শুধু একা নির্লজ্জ বেহায়া ছিল তা কিন্তু না, দেশের জনগণ অসংখ্য পরিমাণে ভালো একটা অঙ্কের জনগণ নির্লজ্জ বেহায়া হয়েছে। এরা থাকে সবসময় সুযোগ সন্ধানে যে কখন লুটপাট করবে এবং কার হাতে পরবর্তীতে ক্ষমতা দিবেন, সেই ব্যক্তি যে আমাদের সাথে লুটপাট করবে না তারও প্রমাণ জনগণ বুঝতে পেরেছে। বড় অঙ্কের একটা ভুল করে ফেলতেছে, সম্পূর্ণ দায়ভার গেছে সেই একটা যে ওয়েটফুল একটা রাজনৈতিক দল ছিল, সম্পূর্ণ দায়ভার তার কাছেই কিন্তু গিয়েছে। তারই কিন্তু দোষ হচ্ছে যে তারাই করেছে। কিন্তু তাদের কিছু কিছু ছোটোখাটো নেতাকর্মী যারা নিচু পর্যায়ে ছিল, তারা কিন্তু চিন্তা করেছে ক্ষমতা বোধে তারা পেয়ে গেল। কিন্তু আদৌ কি তারা ক্ষমতা পেল বলুন? আজকে দেশের সাধারণ মানুষ যেখানে অসংখ্য ফ্যাক্টরি যেগুলো আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। আমি যখন ঢাকা থেকে আসতেছিলাম রাজশাহীর উদ্দেশ্যে, আমি দেখলাম অনেক গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন, গার্মেন্টস শ্রমিকরা বাহিরে দাঁড়িয়ে আছে। তারা কি দোষ করেছে রে ভাই? তারা তো হলো কর্ম করে খেত। একজন ব্যক্তির প্রতিষ্ঠান, তার তো একটা প্রতিষ্ঠান না, ওখানে শ্রমিক রয়েছে। সেই শ্রমিকদের কি হবে? তাদেরকে আপনারা কোথায় থেকে দিবেন? তাদের তো সংস্কার আছে। আমাদের দেশের এই সকল বেহায়া নির্লজ্জ মানুষগুলো কবে যে তাদের মনুষ্যত্ব ফিরে আসবে এবং মানুষ হবে, আমি জানি না। মাঝে মাঝে ঘৃণা হয় বাংলাদেশের মানুষের প্রতি। এক বড় ভাই বলেছিল, বিদেশে নাকি বাংলাদেশের পরিচয় দিতে পারে না, বিদেশে বাংলাদেশের মানুষদেরকে অন্য চোখে দেখে। আজকে বুঝতে পারলাম কী জন্য দেখে। কারণ বাংলাদেশের মানুষ হচ্ছে চোর, ডাকাত, নির্লজ্জ, বেহায়া, লুটেরা, আরও অনেক কিছু। আমার কথা কেউ রাগ করবেন না। 10 জনের যে চোর তা কিন্তু না, এর মধ্যে ভালো মানুষও আছে। ভালো মানুষ আছে বিধায় একটা দেশ বেঁচে আছে, একটা দেশে কিছু হলেও সুশৃঙ্খল আছে। তবে এই দেশটাকে পরিবর্তন করতে হবে, এই দেশের মানুষকে পরিবর্তন করতে হবে। টিকিট কাটার জন্য পিছনের লাইন থেকে সামনে যাওয়ার জন্য ব্যায়ামপনা মানুষদেরকে ব্যায়ামপনা ছাড়তে হবে। যে কোনো কাজ দ্রুত শেষ করার জন্য পিছনের লাইন থেকে সামনের থেকে কীভাবে প্রথমে নেওয়া যায়, এই সকল বিষয় আপনাকে দূর করতে হবে। ঘুষ নেবেন, সেই ঘুষ হলে ব্যক্তির সাথে প্রতিবাদ করুন। আপনি দ্রুত কাজ শেষ করার জন্য তাকে কিছু অর্থ দেবেন, তখন আপনি শুরু করলেন তাকে ঘুষ খাওয়ানোর জন্য। এইসব বিষয় আমাদের বুঝতে হবে। যে কোনো কাজ নিজে করার চেষ্টা করুন, কারো দ্বারা ঘুষ দিয়ে দালাল ধরে করার চেষ্টা করবেন না, তাহলে দেশ কোনো দিনই শুধরাবে না।
নিজের কাজ নিজেকে করতে হবে। যখনই নিজের কাজ অন্যদের দিয়ে করাবেন তখনই সৃষ্টি হবে দালাল, তখনই সৃষ্টি হবে ঘুষের, অনেক কিছু সৃষ্টি হবে। আমরা দুর্নীতি চাই না, ঘুষ চাই না, আমরা শান্তি মতো বাঁচতে চাই দেশে। কথা বললেই কথা হবে। আজকে এই পর্যন্তই আমার অনুভূতিটুকু আপনাদেরকে জানালাম। সবাই পাশে থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।